দর্শক আমন্ত্রণ রাতের বাংলাদেশের আয়োজনে শুরুতেই জানাবো শিরোনামগুলো। দুবাইয়ে বেনজিরের জামিন বাতিলের ফার্ম নিয়োগ করেছে সরকার, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতার শঙ্কায় পুলিশের মাঠ পর্যায়ের সতর্কতা। জুলাই গণ অভ্যুত্থানে কেবল যাত্রাবাড়িতেই ৮৫ জনকে হত্যার প্রমাণ পেয়েছে প্রসিকিউশন। ২৪ ও ৭১কে মুখোমুখি দাঁড় করানোর সুযোগ নেই বলছেন নেতারা। আবারও ঢাকার চারপাশের নৌপথ সচলের উদ্যোগ, নদীগুলোকে দূষণমুক্ত করার নির্দেশ প্রধানমন্ত্রীর। ড্রোন নির্মাণ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন শিক্ষার্থীদের অভিনন্দন। রাজধানীর উত্তরখানে ডিএনসিসির পরিচ্ছন্নতা কর্মীকে মারধরের অভিযোগ। এমপি জাহাঙ্গীরের ঘটনাস্থল পরিদর্শনের সময় ফের হামলা, ৩ জনকে গ্রেফতার। ক্ষমতায় থাকতে হলে সমালোচনা সহ্য করতে হবে, মন্তব্য জামায়াত আমিরের। সংসদ ও কমিটিগুলোকে সক্রিয় করলে এগিয়ে যাবে গণতন্ত্র, মন্তব্য ফখরুলের। তীব্র গ্যাস সংকটের নাকাল নগরবাসী, জ্বলছে না রান্নার চুলা, ফিলিং স্টেশনে যানবাহনের দীর্ঘ লাইন, শিল্প কারখানায় ব্যাহত উৎপাদন। 1 মাস ধরে পানি গ্যাস নাই, কারেন্টের চুলায় যে বাবুর একটু ঠেকা করি না পারতেছি, গ্যাসে চালাইতে না পারতেছি, তেলে চালাইতে না পারতেছি, নিজে চলতে। পাম্পে দীর্ঘ সিরিয়াল দিয়ে থাকুন লাগতেছে। তাদের যদি লাইনের সমস্যা থাকে তাহলে লাইন ঠিক করুক। দর্শক এছাড়াও রাতের বাংলাদেশে থাকছে স্ত্রী শাশুড়িকে খুন করে শিশু সন্তানকে নিয়ে থানায় আত্মসমর্পণ, মাদকাসক্তি ও পারিবারিক কলহের কারণ ধারণা পুলিশের। দর্শক এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সাথে রয়েছে আমি আহমেদ রেজা। এবার জানাচ্ছি বিস্তারিত। দুবাইয়ের সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ শর্ত সাপেক্ষে জামিন পেয়েছেন, এমনটা শোনার পর সার্টিফাইড কপি সংগ্রহের চেষ্টা চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। পাশাপাশি জামিন বাতিলের চেষ্টার জন্য নিয়োগকৃত ল ফার্মকে নির্দেশনাও দেওয়া হয়েছে। এদিকে বেনজির আহমেদকে দেশে ফিরিয়ে আনার জন্য কাজ চলছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের গুম, খুন, মানবতাবিরোধী অপরাধসহ দুদকের বেশ কয়েকটি মামলা রয়েছে। এর মধ্যে খবর আসে দুবাই পুলিশ তাকে আটক করেছে, সেখানে বিচারিক কার্যক্রম চলছিল। পাশাপাশি তাকে দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করার উদ্যোগও নেওয়া হবে বলে জানিয়েছিলেন সরকারের কয়েকজন মন্ত্রী। কিন্তু রোববার খবর আসে দুবাইয়ে জামিন পেয়েছেন বেনজির। রাজশাহীতে এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের কাছে বিষয়টি নিয়ে জানতে চান সাংবাদিকরা। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ শর্ত সাপেক্ষে জামিন পেয়েছেন। আদেশের সার্টিফাইড কপি সংগ্রহের চেষ্টা চলছে। আমরা ল ফার্ম নিয়োগ করেছি, কয়েকদিন আগেই ল ফার্ম নিয়োগ করেছি। এই বিষয়টা শুধুমাত্র তাকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে যেন বেইল ক্যান্সেলেশনের জন্য সে পার্সু করবে। তারা আইনানুগভাবে গিয়েছে, আমরা ল ফার্ম নিয়োগ করেছি, আমাদের চেষ্টা আমরা করছি, আমরা আশা করছি এগুলো আমরা বেইল ক্যান্সেল করতে পারবো এবং দ্রুত সময় তাকে ফেরত নিতে পারবো। এদিকে বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্র উপদেষ্টা জানান, বেনজির আহমেদকে ফিরিয়ে আনতে আলোচনা চলছে। ফিরিয়ে আনার ব্যাপারে তো আমরা প্রক্রিয়া ইনিশিয়েট করতেছি। হোম মিনিস্ট্রি has initiated the necessary processes, তো আলাপ আলোচনা চলছে। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। আগস্ট মাসে আবারও নিজেদের অবস্থান জানান দিতে পারে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশের যানবাহনের সম্ভাব্য হামলার আশঙ্কা রয়েছে। তাই মাঠ পর্যায়ের ইউনিটগুলোকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তবে পুলিশ সদর দপ্তর বলছে এটি বিশেষ কোনো সতর্কতা নয়, নিয়মিত নিরাপত্তা বার্তার এই অংশ। দেশব্যাপী পুলিশের ব্যবহৃত যানবাহন লক্ষ্য করে সম্ভাব্য নাশকতার আশঙ্কা করছে পুলিশ সদর দপ্তর। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বলা হয়েছে, উগ্রবাদী সংগঠনের সদস্য বা দুষ্কৃতিকারীরা পুলিশের জিপ, পিকআপ, বাসসহ বিভিন্ন যানবাহনের উপর হামলা চালাতে পারে। এমন তথ্যের প্রেক্ষিতে মাঠ পর্যায়ের সব ইউনিটকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং দায়িত্ব পালনে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেন, আগস্ট মাসে আবারও নিজেদের অবস্থান জানান দেওয়ার চেষ্টা করতে পারে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। এ কারণে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক অবস্থানে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। আমরা এই যে আওয়ামী ফ্যাসিবাদী গোষ্ঠী, যেটা নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক গোষ্ঠী, তাদের বিভিন্ন কার্যক্রম আগস্ট মাসে পরিলক্ষিত হচ্ছে, তো সেই জন্য আমরা সবাইকে সতর্ক থাকতে বলেছি। পুলিশ সদর দপ্তর বলছে এটি কোনো বিশেষ সতর্কতা নয়। নিয়মিত ঝুঁকি মূল্যায়নের ভিত্তিতে পুলিশ সদস্যদের যেসব নিরাপত্তা নির্দেশনা দেওয়া হয়, এটিও তার অংশ। এই নির্দেশনা সেরকমই। এই নির্দেশনা দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে তার কাজটাকে স্মরণ করিয়ে দেওয়া এবং সতর্ক থাকা। ওই উদ্দেশ্যেই আপনার এই নির্দেশনা দেওয়া হয়েছে। এতে আতঙ্কিত হওয়ার মতো কিছু নেই, এটা নিয়মিত একটা নির্দেশনা। এছাড়া যে কোনো ধরনের নাশকতা বা উগ্রবাদী কর্মকাণ্ড মোকাবেলায় পুলিশ সবসময় প্রস্তুত ও সতর্ক রয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা। উগ্রবাদী হোক কিংবা যে কোনো ধরনের সন্ত্রাসী গোষ্ঠী হোক, আমরা সবসময় বিষয়গুলো নজরদারির মধ্যে রাখি। এবং রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। ঢাকার চারপাশের নদীগুলোর 424টি স্থানে আবর্জনা ফেলে সরকারের সেবা প্রতিষ্ঠানগুলো। এই কাজ বন্ধ করে নদীকে দূষণমুক্ত করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কেননা ঢাকার চারপাশে 110 কিলোমিটার নৌপথে নৌ পরিবহন সচলের উদ্যোগ নিচ্ছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ঢাকার চারপাশে বৃত্তাকার নৌপথ উন্নয়ন সংক্রান্ত সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজধানী ঢাকা, বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা, বালু আর তুরাগ, এই 4 নদী ঘিরে রেখেছে তিলোত্তমা এই নগরকে। ঢাকা চারপাশের এই নদীগুলোতে রয়েছে 110 কিলোমিটার বৃত্তাকার নৌপথ, কিন্তু দখল দূষণে সেই পথে এখন অচল অবস্থা। রাজধানী ঢাকার যানজট কমাতে আর বৃত্তাকার এই নৌপথের পরিবেশ সুরক্ষা ও পর্যটন সম্ভাবনাকে কাজে লাগাতে উদ্যোগী হচ্ছে সরকার। সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে এ নিয়ে অনুষ্ঠিত হয় সমন্বিত বৈঠক। আলোচনা হয় বৃত্তাকার নৌপথ সচলের বিষয়ে। নৌ পরিবহন মন্ত্রী জানান, ঢাকার চারপাশে এই বৃত্তাকার নৌপথে ওয়াটার বাস সহ নৌ পরিবহন নিশ্চিতে নদীকে দূষণমুক্ত করার উপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী। তো সেই দূষণের জায়গা চিহ্নিত করতে গিয়ে দেখা গিয়েছে যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 21টি জায়গায় সরাসরি ওয়েস্টেজ দিয়ে দেওয়া হচ্ছে নদীতে। উত্তর সিটি কর্পোরেশনের এরকম 16টি জায়গা আছে। ঢাকা ওয়াসার 66টি জায়গা আছে। আবার মিল কারখানা যেগুলি আছে সেখানে 150টা জায়গা আছে। সব মিলে 424টি জায়গায় এই সরাসরিভাবে ওয়েস্টেজ দিয়ে দেওয়া হচ্ছে নদীতে। সেইটা বন্ধ করা কিভাবে যায় সেটা নিয়ে আজকে আলোচনা হয়েছে। সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে। মন্ত্রী জানান, আওয়ামী লীগ শাসনামলের গেল 10 বছরে বৃত্তাকার এই নৌপথ ঘিরে 57 কোটি টাকা ক্ষতি হয়েছে সরকারের। সেসব পর্যালোচনা করে নৌপথকে লাভজনক করার পরিকল্পনা করছে সরকার। একটা দুটো ব্রিজ আছে যার ফলে চক্রাকারে চলতে পারবে না, যেমন ধরেন টঙ্গী যেটা রেল ব্রিজ, সেই রেল ব্রিজের এখানে গিয়ে চেঞ্জ হবে। আপনি ব্রিজের এ পাশ থেকে ঘুরে আসলো, ওই পাশে এসে যদি কেউ থামে সেটা ক্রস করে পুনরায় বাসে উঠবে। ওইটুকু জায়গায় এই কনসিডারেশনে কোনো বিকল্প নেই। ঢাকা সিটির 2 প্রশাসক জানান, নদীতে আবর্জনা যেন ফেলা না হয় সেজন্য পার বাধা সহ বিভিন্ন পরিকল্পনা নেওয়া হচ্ছে। কারমাঙ্গি চর তো এটা পুরা চর, এটা মানে ইসের মধ্য দিয়েই এই আবর্জনা দিয়েই আজকের এইটা সৃষ্টি হয়েছে। কাজে সেটাকে পারগুলো বেঁধে কিভাবে আবর্জনা যাতে নদীতে না ফেলে সেটার জন্য আমরা জনগণকে উৎসাহিত করব। ঢাকা শহরে যেভাবে সড়কে পরিবহনগুলো চলছে, জনগণের দৈনন্দিন জীবন আরও সহজ করার জন্য নৌপথকে একইভাবে উনি ব্যবহার করার জন্য উনি ইতিমধ্যে নির্দেশনা দিয়েছেন। রোববারে বৈঠকে দেয়া প্রধানমন্ত্রীর নির্দেশনার অগ্রগতি নিয়ে 2-3 মাস পর আবারও অনুষ্ঠিত হবে সমন্বিত বৈঠক। সেই বৈঠকে ঢাকার চারপাশের এই বৃত্তাকার নৌপথ ঘিরে বেসরকারি উদ্যোক্তাদের সম্পৃক্ত করার সম্ভাবনা রয়েছে। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। আন্তর্জাতিক আন্ডার ওয়াটার রোবোটিক ড্রোন নির্মাণ প্রতিযোগিতায় বিশ্ব চ্যাম্পিয়ন হওয়া MIST এর শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিজয়ী দলের সদস্যরা তার সাথে সাক্ষাৎ করেন। এ সময় প্রধানমন্ত্রী তাদের উদ্ভাবিত আন্ডার ওয়াটার রোবটের নকশা, প্রযুক্তিগত সক্ষমতা ও ব্যবহারিক দিক সম্পর্কেও জানতে চান। শিক্ষার্থীরা তাদের উদ্ভাবিত আন্ডার ওয়াটার রোবটটি প্রধানমন্ত্রীর সামনে প্রদর্শন করেন। প্রধানমন্ত্রী বলেন, তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ। গবেষণা, প্রযুক্তি ও উন্নয়ন এবং স্টার্টআপ উদ্যোগে সরকার সবসময় পাশে থাকবে বলেও জানান তিনি। পাশাপাশি
সেমিকন্ডাক্টর, ফার্মাসিউটিক্যালস সহ নতুন রপ্তানি খাত গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেন তারেক রহমান। এ সময় এমআইএসটির কমান্ড্যান্ট সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা ও বিজয়ী দলের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর যাত্রাবাড়িতে সংঘটিত গণহত্যার বিচার কাজ গুরুত্বের সঙ্গে এগিয়ে নিচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। প্রাথমিক তালিকায় এই একটি এলাকাতেই অন্তত ৮৫ জনকে হত্যার তথ্য প্রমাণ মিলেছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম। দুপুরে যাত্রাবাড়িতে জুলাই আন্দোলনে নিহত পরিবার ও আহতদের নিয়ে আয়োজিত এক গণশুনানিতে এই তথ্য জানিয়েছেন তিনি। 2024-এর জুলাই গণঅভ্যুত্থানে যে কয়েকটি এলাকা রক্তে রঞ্জিত হয়েছিল তার মধ্যে অন্যতম যাত্রাবাড়ি। সেখানে ঘটে যাওয়া নৃশংস গণহত্যা ও নির্যাতনের বিস্তারিত জানতে আয়োজন করা হয় গণশুনানির। এতে অংশ নিয়ে সে সময়কার নির্মম নির্যাতনের বর্ণনা দেন ভুক্তভোগীরা। চিফ প্রসিকিউটরের হাতে তুলে দেন নানা তথ্য প্রমাণ। ভাই, মানুষ মাথায় গুলি খেয়ে বাঁচে, তাইলে আমার ভাইটা কেন হাতে 2টা গুলি খেয়ে মারা গেল? আমার ভাইটা এমন নির্মম ভাবে ওরা মারছে। আমার মিরাজ হত্যার বিচার চাই। আমার মিরাজে যারা হত্যা করেছে, যাদের নির্দেশ হত্যা করেছে, আইনের কাস্টডিতে যাতে আনে, সুষ্ঠু তদন্ত করে যারা অপরাধী তাদেরকে যাতে শাস্তি দেওয়া হয়। বর্তমান সরকার যিনি আছে উনি যেন আমাদের সন্তানদের হত্যার বিচার করে। হাসিনার বাপের খুনিকে 50 বছর পরে বিচার করতে পারে, আমাদের সন্তানদের বিচার আমরা অবশ্যই তারেক রহমান স্যারের কাছে পাবো। চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম জানান, যাত্রাবাড়ি গণহত্যায় প্রাথমিক তালিকায় নিহত 85 জনের নাম পেয়েছে ট্রাইব্যুনাল। বলেন, মামলা দ্রুত নিষ্পত্তির জন্য অগ্রাধিকার ভিত্তিতে কাজ করছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আমরা এই জুলাই আন্দোলনের মধ্যে যাত্রাবাড়িতে যে মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হয়েছে সেইটিকে আমরা প্রায়োরিটি বেসিসে দ্রুততার সাথে সমস্ত ঘটনার মামলার ইনভেস্টিগেশন আমরা শেষ করব। অত্যন্ত দ্রুততার সাথে যত দ্রুত সম্ভব এই মামলার বিচার কার্য আমরা সম্পন্ন করব। যাত্রাবাড়ি হত্যাকাণ্ডের মামলাগুলোর মধ্যে এখন পর্যন্ত কেবল তাইয়ুম ভূঁইয়া হত্যা মামলার বিচার কাজ শেষ পর্যায়ে রয়েছে। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। ক্ষমতার নয়, সাধারণ মানুষের অধিকার আদায়ের লড়াইয়ের ফল ছিল জুলাই গণঅভ্যুত্থান। এত মানুষ জীবন দেওয়ার পরও কাঙ্ক্ষিত বাংলাদেশ বিনির্মাণে এখনও সদিচ্ছার অভাব রয়েছে। রাজধানীর বিয়াম মিলনায়তনে এক অনুষ্ঠানে এসব কথা বলেছেন বক্তারা। অনুষ্ঠানে সরকারি ও বিরোধী দলের সংসদ সদস্যরা বলেন, ভবিষ্যতে যাতে নতুন করে কেউ ফ্যাসিবাদের জন্ম দিতে না পারে সেজন্য সজাগ থাকতে হবে তরুণদের। আয়োজনের মিডিয়া পার্টনার ছিল যমুনা টেলিভিশন। প্রথম আয়োজনে অংশ নেন জুলাই অভ্যুত্থানের শহীদদের স্বজনরা। বলেন, যে উদ্দেশ্য নিয়ে জীবন দিয়েছেন 1.5 সহস্রাধিক মানুষ তা এখনও অধরা। প্রতিটি হত্যাকাণ্ডের বিচার দাবি করেন তারা। আমি 18 জুলাই সেদিনই বলছি যে আমি আমার হাজবেন্ডের লাশ নিব না যতক্ষণ না পর্যন্ত বলে যে আমার হাজবেন্ডের হত্যার বিচার করবে না। বিভিন্ন টকশোতে আমাদের জুলাইকে নিয়ে কটাক্ষ করে আমি তাদেরকে ঘৃণা করি। আলোচনায় অংশ নিয়ে সরকারের দায়িত্বপ্রাপ্তরা বলেন, জুলাই অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে বৈষম্যহীন ও সাম্যের বাংলাদেশ গড়ার পথে হাঁটছে সরকার। তোমরা আমাদেরকে যে কথা দিছো, জুলাইয়ের যে চেতনা, 17 বছরের আন্দোলন সংগ্রামের যে ফসল, সেই ফসল বিস্ফোরিত হয়েছে ওই জুলাই মাসে। এই চেতনাকে তোমরা সবাই বুকে লালন করতে হবে। যেভাবে এই বাংলাদেশকে আমরা ফ্যাসিবাদ মুক্ত করেছিলাম সেভাবে আমরা সবাই মিলে কাঁধে মিলিয়ে জুলাই সনদ বাস্তবায়ন করব। জুলাই সনদ, আওয়ামী লীগের রাজনীতির ভবিষ্যৎ, বর্তমান সংসদের ভূমিকা সহ নানা ইস্যুতে কথা বলেন সরকারি ও বিরোধী দলের সংসদ সদস্যরা। প্রত্যেকটা হত্যার বিচারের আগে রায় হবে, সর্বোচ্চ শাস্তি হবে, তারপরে বাংলাদেশ চিন্তা করবে যে এটা কোনো রাজনৈতিক দল হিসেবে থাকবে কি থাকবে না। জুলাই স্তম্ভটা দেখলে তাদের মনে পড়ে তারা বাংলাদেশ থেকে পালায় গেছে। আপনার পেছনে যেন কখনোই আর কোনো সুবিধাবাদী মহল সেটা সুবিধা নিতে না পারে। আসেন, জুলাইকে শুধু মুখে কথায় চোখের পানিতে মনে করলে হবে না, কাজে নিয়ে আসতে হবে। জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী গণমাধ্যমের ভূমিকা নিয়ে আয়োজিত প্যানেল আলোচনায় অংশ নিয়ে বক্তারা অভিযোগ করেন, কিছু গণমাধ্যম এবং সাংস্কৃতিক অঙ্গনের অনেকেই বিগত আওয়ামী লীগ ও শেখ হাসিনার কর্মকাণ্ডকে বৈধতা দেওয়ার চেষ্টা করছেন নানাভাবে। আপনাকে বুঝতে হবে, আমরা শিল্পীরা এবং মিডিয়া কোনটা দেখায় আর কোনটা দেখায় না, এর মধ্য দিয়ে কিন্তু আমরা ন্যারেটিভটা সেট করি। তাদের পদ পদবি ছিল না এবং তারা এখন পেইড জার্নালিস্ট হয়ে টকশো বলে একটি ব্যাপার ঘটায়
এবং সেখানে প্রতিদিন মিথ্যাচার করে। তাদের দোষরিপনার জন্য তারা ক্ষমা চাচ্ছে, সত্যিকার তাদের মেইন স্ট্রিম করার কোনো দরকার নাই। সবাই ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশে আর কখনো ফ্যাসিবাদ ফিরবে না বলেও মন্তব্য করেন বক্তারা। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। জুলাই আন্দোলনে নিহতদের হত্যার বিচার দ্রুত নিশ্চিত করা এবং জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানিয়েছেন নিহতদের মায়েরা। শিল্পকলা একাডেমিতে 2024-এর রক্তিম বর্ষায় সন্তান হারানো মায়েদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে এই দাবি জানিয়েছেন তারা। এই সময় বিচারের জন্য সরকারের তরফ থেকে পর্যাপ্ত সহযোগিতা দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেন রাজনীতিবিদ ও মানবাধিকার কর্মীরা। আপনারা আমাকে একটা বুলেট দিয়ে সেই চোরটা থামাই দেন, আমি এই জীবনটা বয়ে বেড়াইতে পারতেছি না। 24-এর জুলাই অভ্যুত্থানে শহীদ হয়েছে ছেলে, সেই স্মৃতি বুকে নিয়ে বেঁচে আছেন মা। অভিযোগ করলেন 2 বছরে কেউ কিছুই জিজ্ঞেস করেনি তাকে। আমার মতো আরো যারা শহীদ মাতা আছে, তাদের সন্তানরা কি শহীদ হয় নাই? তারা কি রক্ত দেয় না? শিল্পকলা একাডেমিতে 2024-এর রক্তিম বর্ষায় সন্তান হারানো মায়েদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানাতে এই আয়োজন করে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল আকবর সবাইকে সাথে নিয়ে গানে গানে জুলাই যোদ্ধাদের স্মৃতির প্রতি সালাম জানান। একে একে নিজেদের অনুভূতির কথা জানান জুলাইয়ে সন্তান হারা মায়েরা। ছিল দলমত ভুলে একসাথে থাকার প্রত্যয়। আমি আমার সন্তান হারাইছি, উনি আমাদের মুখের দিকে তাকাইয়া তাতে জুলাই সনদ বাস্তবায়ন করে। কেউ যখন তার সন্তান নিয়ে বাইরে যায়, আমরা দেখলে আসলে আমাদের কষ্ট লাগে। যখনই কোনো অমঙ্গলের ছায়া আসবে, আমরা সবাই একসাথে দাঁড়াবো। অনুষ্ঠানে রাজনৈতিক ব্যক্তিত্ব ও মানবাধিকার কর্মীরা অভিযোগ করেন বিচারের জন্য যে পরিমাণ সহযোগিতা দরকার সরকারের তরফ থেকে তা দেয়া হচ্ছে না। সরকারের তরফ থেকে বিচারের প্রসেসকে গতিশীল করবার জন্য যে পরিমাণ লজিস্টিক্স দেওয়া দরকার, সাপোর্ট দেওয়া দরকার, সেই পরিমাণ টাকা পয়সা লজিস্টিক্স দেওয়া হচ্ছে না। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে এবং তাদের জন্য আমি সরকারের কাছে আবেদন করেছিলাম যেন খুব দ্রুতই তাদের বেতন ভাতাগুলো চালু করা হয়। যতদিন না আমরা সত্যিকার অর্থে আপনাদের যেই ন্যায্য স্থান সেখানে আপনাদের নিতে পারবো, যেই শ্রদ্ধা আপনাদের দেওয়া দরকার সেটা দিতে পারবো, ততদিন এই বাংলাদেশ আগের বাংলাদেশই থেকে। কোনো দল মত গোত্র কোনো বিদেশি কোনো কারো কিছু না, এই জুলাই আমাদের। জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে গান পরিবেশন করেন শিল্পী তরুণ মুন্সী। তানভীর সিদ্দিক টিপু, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীর উত্তরখানের এসটিএস এলাকায় দায়িত্বরত ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ডিএনসিসির পরিচ্ছন্নতা কর্মীদের উপর হামলার ঘটনায় 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। সকালে স্থানীয় দুর্বৃত্তরা এই হামলা চালায় বলে জানিয়েছে ডিএনসিসি। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ শফিকুল ইসলাম খান এবং ঢাকা 18 আসনের সংসদ সদস্য এস.এম. জাহাঙ্গীর হোসেন। পরিদর্শন শেষে প্রশাসক সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন এবং ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ দেন। পাশাপাশি ভবিষ্যতে দায়িত্ব পালনরত পরিচ্ছন্নতা কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসককে কঠোর ব্যবস্থা গ্রহণের উপর গুরুত্ব আরোপ করেন। কুয়েত মৈত্রী হাসপাতালে হামলায় আহত পরিচ্ছন্নতা কর্মীদের দেখতে যান এবং খোঁজ খবর নেন তারা। রামরাজ্যত্ব কায়েম করে কেউ টিকে থাকতে পারবে না। আইন আছে সবার জন্য, আপনার জন্য আইন আছে, আমার জন্য আইন আছে। যদি যে আইনের চোখে যে অপরাধী তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে। এই যে আজকে যে গরিব মানুষগুলো আহত হয়েছে, এখানে যে একটা মানুষ মারা যেত কি হতো, তো এরকম অনেকজন এখানে আহত হয়েছে, সে রোগীগুলো দেখতে আসলাম। আমরা চাই যে দেশে আইনের শাসন আছে, যখন যেখানে যা হবে মব কালচার থেকে বেরোয় এসে বা গায়ের জোরে কিছু করতে পারবে না, যেটা ফেসিবাদী আমলে ছিল। ক্ষমতায় থাকতে হলে সরকারকে সমালোচনা সহ্য করতে হবে বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। সেই সাথে বিগত সরকারের সাথে যুক্ত থাকা অপরাধীদের ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন জামায়াত সহ বিভিন্ন দলের শীর্ষ নেতারা। লেবার পার্টির এক আলোচনা সভায় বর্তমান সরকারের কার্যক্রম, স্থানীয় পর্যায়ে চাঁদাবাজি এবং বিভিন্ন প্রশাসনিক সিদ্ধান্তেরও সমালোচনা করেন তারা। জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ লেবার পার্টি আয়োজিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। এ সময় রাষ্ট্র পরিচালনায় সরকারের সমালোচনা করেন বিরোধী দলের নেতারা। যুদ্ধ করব দুইটা হয়,
জেলে যাব বা কবরে যাব, কিন্তু কারোর সাথে নেগোশিয়েটও হবে না। সরকারকে স্থানীয় ও বিদেশি ষড়যন্ত্রের ব্যাপারে সজাগ থাকার আহ্বান জানান এলডিপি সভাপতি কর্নেল অলি আহমেদ। কিছু মোসাদের এজেন্ট, কিছু রয়ের এজেন্ট এখন বিরোধী দলীয় নেতাদের সম্বন্ধে বক্তব্য রাখছে। আমি তারেক রহমান সাহেবকে অনুরোধ করব, দেরিতে হলো আপনার আশেপাশে যারা আছে তাদেরকে চিহ্নিত করেন। দূরের কোনো লোকের থেকে কোনো বিপদ হয় না, কাছের লোকের থেকে বিপদ হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জামাতে আমির বলেন, সরকারে যারা দায়িত্বে আছেন তাদের সমালোচনা চলবেই। গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে নিজেদের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করেন বিরোধী দলীয় নেতা। যারা দায়িত্বে আছেন তাদের সমালোচনা চলবেই। দায়িত্বে যদি থাকতে চান, সমালোচনা সহ্য করার গুণও আপনাদের থাকতে হবে। যদি সমালোচনা সহ্য না করে তুষামতকারীকে আপনারা যদি প্রমোট করলেন, লালন করেন, মনে রাখবেন সেই তুষামতকারীরাই আপনাদেরকে বঙ্গোপসাগরে ডুবাইয়া ছাড়বে। পুরনো পথে হাঁটলে বিএনপিকেও আওয়ামী লীগের মতো পরিণতি ভোগ করতে হবে বলে মন্তব্য করেন তিনি। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। বিরোধিতা ও বিরোধী দল থাকবে, আন্দোলনও হবে, কিন্তু এর মধ্য দিয়েই দেশের প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে পারলে গণতন্ত্র টিকে যাবে, এ মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে ঠাকুরগাঁয়ে জেলা আইনজীবী সমিতি আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি বলেন, যোগ্য বিচার বিভাগ ও প্রশাসন গড়ে তুলতে পারলে উপকৃত হবে রাষ্ট্র। সেই সাথে কার্যকর সংসদ ও সংসদীয় কমিটিগুলোকে সক্রিয় করতে পারলে গণতন্ত্র অনেক দূরে এগিয়ে যাবে। এর আগে মন্ত্রী ঠাকুরগাঁয়ের ডায়াবেটিক সমিতি আয়োজিত এবং নেপালের সহায়তায় আই ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন। এ সময় মির্জা ফখরুল বলেন, বাংলাদেশ ও নেপালের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের মাধ্যমে জনগণের কল্যাণ এবং উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে। সমস্যা আছে অনেক, এই সমস্যার মধ্যে থাকবে বিরোধিতা, থাকবে আবার বিরোধী দল থাকবে, আন্দোলন হবে। তার মধ্য দিয়েও প্রতিষ্ঠানগুলোকে যে আমরা শক্তিশালী করতে পারি, তাহলে কিন্তু আমরা আমাদের গণতন্ত্রকে টিকিয়ে রাখতে পারবো। পাশের দেশ ভারতের দিকে তাকিয়ে দেখুন, অনেক প্রবলেম, সেই সমস্যার শেষ নেই। তারপর দেখবেন ফাইনালি তাদের গণতন্ত্র টিকে যায় কি জন্যে? যে তাদের প্রতিষ্ঠানগুলো দাঁড়িয়ে গেছে। ৭২-এর সংবিধান দেশকে বিভাজিত করে রেখেছে বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। দুপুরে চট্টগ্রামে পাহাড়ে জুলাই সমমর্যাদা সহাবস্থান ও সম্প্রীতি শীর্ষক আলোচনা সভায় তিনি এই কথা বলেছেন। নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশ প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। গত ৫০ বছরে দেশের রাজনৈতিক দলগুলো জনগণকে ঐক্যবদ্ধ রাখতে ব্যর্থ হয়েছে। বিএনপিও বাংলাদেশকে ঐক্যবদ্ধ রাখতে পারেনি বলে দাবি করেন তিনি। পাহাড়ের মানুষের অধিকার ও বৈষম্যের প্রসঙ্গ তুলে ধরে এনসিপির আহ্বায়ক বলেন, পাহাড়ের মানুষের সুযোগ সুবিধা নিশ্চিত হচ্ছে না। পাহাড়ে সরকারি বরাদ্দ থাকলেও বিভিন্ন জায়গায় তা লুটপাট হয় বলেও অভিযোগ করেন তিনি। সব ক্ষেত্রে জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি জুলাই সনদ বাস্তবায়নের উপর গুরুত্ব দেন নাহিদ ইসলাম। বিএনপি বাংলাদেশি জাতীয়তাবাদের কথা বললো, এই দায়িত্বটা বিএনপি থাকলো। গত ৫০ বছরে বিএনপি এই দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে। বিএনপি বাংলাদেশের সকল জনগোষ্ঠীকে ঐক্যবদ্ধ করতে পারে নাই, যেটা তার প্রতিশ্রুতি ছিল, তার দর্শনের প্রতিশ্রুতি ছিল, জিয়াউর রহমানের প্রতিশ্রুতি ছিল। বিএনপির পরবর্তী নেতৃবৃন্দ সেটাকে অনুসরণ করে নাই বা সেটাকে বাস্তবায়ন করতে পারে নাই। সরবরাহ কম, দিন দিন ঘনীভূত হচ্ছে রাজধানীর গ্যাস সংকট। বাসা বাড়িতে চুলা না জ্বলায় অনেকের বিকল্প এখন মাটির চুলা। যানবাহনে সিএনজি পেতে ফিলিং স্টেশনগুলোতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা, তবুও মিলছে না পর্যাপ্ত জ্বালানি। প্রভাব পড়ছে চালকের আয় রোজগারে। গ্যাস সংকটের শিল্প কলকারখানাও ব্যাহত হচ্ছে উৎপাদন। সংকট কবে দূর হবে, সরকারের পক্ষ থেকে স্পষ্ট বার্তা চান ভুক্তভোগীরা। গ্যাস নিতে রাজধানীর সিএনজি স্টেশনগুলোতে যানবাহনের দীর্ঘ সারি। মধ্যরাত থেকে তাদের এই অপেক্ষা যেন অন্তহীন। সারাদিন গাড়ি চালিয়ে রাতে গ্যাস নেওয়ার জন্য ঘুমাতেও পারেন না অনেকে। ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। কালকে সিলেট থেকে আসছি ঢাকা, আজকে এই সকালবেলা নামা দিয়ে সিরিয়াল লাগলাম। এখন এই সিরিয়ালটা বিকাল 4টা বাজে, আমি কখন ঘুমাবো? আবার কালকে আবার ডিউটি আছে। আমরা দেখা গেছে যে সারা রাত বসে পাম্পে বসে থাকি সিরিয়ালে, সকালবেলা আর গাড়ি চালাতে পারি না। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও মিলছে না পর্যাপ্ত গ্যাস। নষ্ট হচ্ছে কর্মঘণ্টা, কমেছে আয় রোজগার। চালকদের প্রশ্ন, কবে যাবে তাদের এই দুর্ভোগ?
গাড়ি চালায় যে পরিশ্রম হচ্ছে তার চেয়ে বড় সিরিয়াল দিয়া অপেক্ষা করতে করতে আস্তে আস্তে গাড়ি আগাইতে আগাইতে সিরিয়াল দিয়ে আরো ক্লান্ত হচ্ছি। এক সপ্তাহে 2-2.5 হাজার টাকার গ্যাস দিয়ে আমার চলে। আমার এখন তেল লাগতেছে প্রায় 7-8 হাজার টাকার। অন গ্যাস পেলাম 130 টাকা। এই 130 টাকা শেষ হইলে এই দুপুরের পরে আবার সিরিয়াল খাইটা নেমে হলে 2.5-3 ঘন্টা থাকুন লাগবো। সিএনজি পাম্প কর্তৃপক্ষ অসহায়, গ্যাসের চাপ কম থাকায় গ্রাহক চাহিদা মেটাতে পারছেন না তারা। 3 দুগুণে 6টা নজেল, আমি সেখানে 2টা নজেল চালাইতে পারতেছি। আমি যে পরিমাণ গ্রাহককে দিতে পারবো তার চেয়েও কম গ্রাহককে আমি সেবা দিতে পারতেছি। গ্যাস সংকটে চলা জ্বলছে না নগরবাসীর, এক বেলা রান্না করতেও হিমশিম খেতে হচ্ছে। বিকল্প হিসেবে ইন্ডাকশন, এমনকি মাটির চুলা ব্যবহারেও বাধ্য হচ্ছেন অনেকে। 20 দিন হয়ে গেছে একেবারে গ্যাস নাই। আগে তারপরেও মনে করেন একটু মোমবাতির মতন জ্বলতো। মাটির চুলা অনেক কষ্ট হয় রাঁধতে, ঘর বাড়ি নোংরা হয়ে যায়। আমার মায়ের বাসায় আছে যে সামনে, ওইখান থেকে রাঁধতে নিয়ে এই হিটারে। এদিকে শিল্পে গ্যাস সংকটে ব্যাহত হচ্ছে উৎপাদন, সময় মতো রপ্তানি আদেশ পূরণ নিয়ে দুশ্চিন্তায় মালিকপক্ষ। সাইজিং বন্ধ থাকার কারণে কোনো পার্টির সেট দিতে পারতেছি না, কোনো পার্টির সাথে লিয়াজও ভালো রাখতে পারতেছি না। আমরা দিনমজুর মানুষ, আমরা যদি এখন এই পরিস্থিতিতে যাই তাহলে হয়তো সামনে এই সপ্তাহের ভিতর আমাদের বন্ধ হয়ে যেতে পারে ফ্যাক্টরি। পার্টির কাছ থেকে টাকা নিয়ে আসবেন, তারপরে না আমার স্যালারি দিব। আমরা একটা সমস্যার মধ্যে পড়ে আছি। গ্যাস সংকটে থমকে দাঁড়িয়েছে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা। আশ্বাস নয় কবে দূর হবে এই সংকট, পরিষ্কার তথ্য চান ভুক্তভোগীরা। এম এ আজিজ, যমুনা নিউজ, ঢাকা। ভালোবাসার সম্পর্ক থেকে বিয়ে, একবার বিচ্ছেদ, পরে আবার নতুন করে সংসার, কিন্তু সেই সম্পর্কের টানাপোড়েনেই মর্মান্তিক পরিণতি রাজধানীর কলাবাগানে। পারিবারিক কলহের জেরে স্ত্রী ও শাশুড়িকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে স্বামী শিপনের বিরুদ্ধে। ঘটনার পর 9 মাসের শিশু সন্তানকে সঙ্গে নিয়ে নিজেই থানায় গিয়ে আত্মসমর্পণ করেন শিপন। শরীয়তপুরের ফারজানাকে প্রেম করে বিয়ে করেন মাদারীপুরের শিপন। দাম্পত্য কলহের কারণে একবার তাদের বিচ্ছেদ হলেও পরে দুই পরিবারের সম্মতিতে আবারও সংসার শুরু করেন তারা, কিন্তু সম্পর্কের টানাপোড়েনের অবসান হয়নি। সেই দ্বন্দ্বই শেষ পর্যন্ত গড়ায় রক্তাক্ত হত্যাকাণ্ডে। শনিবার গ্রামের বাড়ি থেকে ফিরে রাজধানীর কলাবাগানে শ্বশুর বাড়িতে ওঠেন ফারজানা শিপন দম্পতি। রাতেই তাদের মধ্যে তীব্র বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে স্ত্রীকে ছুরিকাঘাত করেন শিপন। ঘটনাস্থলেই মারা যান ফারজানা। থামাতে গেলে শাশুড়ি ফিরোজা বেগমকেও ছুরি দিয়ে এলোপাতাড়ি আঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে নেওয়া হলে মারা যান ফিরোজা বেগম। মামাই কখনই তারে প্রশ্রয় দেয় নাই। ও মামানির পড়ার সময় ফোন দিত, সে হচ্ছে মহিলা মানুষ, হ্যাঁ, তাকে পড়ার সময় ফোন দিত, ফোন দিয়া বুঝাইতো, দৈনিক 2-3 বার করে ফোন দিত। ওই ডিভোর্স হওয়ার পরও দুইজনেই রাজি বলে আপনি আপনার বাসায় নিয়ে আপনি বিয়াটা পড়া দেন। পরে আমার বাসায় নিয়ে আমি বিয়া পড়ায় দিয়েছি। বিয়া পড়ায় দেওয়ার পরে ওইখানে আমি 7 দিন তুলি রাখা। কি করতো ছেলে? তখন গাড়ি চালাইতো। হত্যাকাণ্ডের পর 9 মাসের শিশু সন্তানকে নিয়ে কলাবাগান থানায় গিয়ে আত্মসমর্পণ করেন শিপন। নিহতের স্বজনদের অভিযোগ, শিপন মাদকাসক্ত ছিলেন। টাকার জন্য প্রায়ই ফারজানাকে মারধর করতেন। আমার ওয়াইফরে আমার মেয়েরে মাইরে লাইছে, যেহেতু ঠিক আছে আমি ডাইরেক্ট আর ফাঁসিছি, এছাড়া আমি কিছু চাইতে পারি। ঝগড়া তো অনেক দিন ধরে চলছিল না? ঝগড়া আগে টুকি নাকি ধরেন আমার গাড়ি কিনা দিতে হয়েছিল, তা আমি গাড়ি কিনা আমার আন্তরিক নাই। প্রাথমিকভাবে পারিবারিক কলহের জেরেই এই হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা পুলিশের। স্বামী স্ত্রী থাকতো মূলত মোহাম্মদপুরে। তো গতকালকে একটা বিয়ের অনুষ্ঠান তারা শেষ করে রাতে তারা চিন্তা করে যে আমরা যাই শ্বশুর শাশুড়ি বাসায় গিয়ে আজকে রাত্রি যাপন করব। তো পরবর্তীতে কালকে রাতে এসে তারা এখানে শ্বশুর শাশুড়ি বাসায় রাত্রি যাপন করে এবং ওই চিরাচরিত নিয়ম অনুযায়ী আজকে সকাল 9:30টার দিকে তাদের আবার ওই ঝগড়াঝাটি শুরু হয় আর কি। তারপরে এই ঘটনা। অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। রাবি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। সুপ্রিম কোর্টে রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনার জন্য 266 জন আইন কর্মকর্তা নিয়োগে অনিয়ম হয়েছে দাবি করে বিক্ষোভ করেছেন বিএনপিপন্থী আইনজীবীদের একাংশ। তাদের দাবি, অর্থের বিনিময়ে নিয়োগ দেওয়া হয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে অ্যাটর্নি জেনারেল বলেছেন, নিয়োগের এখতিয়ার রাষ্ট্রপতির। নিয়োগপ্রাপ্তরা স্বচ্ছ ও নিরপেক্ষভাবে রাষ্ট্রের পক্ষে কাজ করবেন।
গত 30 জুলাই সুপ্রিম কোর্টে রাষ্ট্রপক্ষের মামলা পরিচালনার জন্য 266 জন আইন কর্মকর্তাকে নতুন করে নিয়োগ দেয় সরকার। তাদের মধ্যে 86 জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং 180 জন সহকারী অ্যাটর্নি জেনারেল। নিয়োগের পর রোববার নতুন আইন কর্মকর্তারা অ্যাটর্নি কার্যালয়ে অফিস শুরু করেন। নিয়োগ প্রাপ্তদের নিয়ে আপিল বিভাগে যান অ্যাটর্নি জেনারেল। পরে অ্যাটর্নি জেনারেল আশা করেন রাষ্ট্রপক্ষের আইন কর্মকর্তারা স্বচ্ছ ও নিরপেক্ষতার সাথে দায়িত্ব পালন করবেন। ভিন্ন ভিন্ন ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি, সবার হয়তো একই রকম এক্সপার্টিস নাও থাকতে পারে। যার যে ক্ষেত্রে বিশেষজ্ঞতা আছে তিনি সেক্ষেত্রে কাজ করবেন। আমরা সবাইকে একটা দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে এই অ্যাটর্নি জেনারেলের সততার ভিত্তিতে, পেশাদারিত্বের ভিত্তিতে রাষ্ট্রের পক্ষে রাষ্ট্রের স্বার্থ রক্ষা করার জন্য আমাদেরকে যে নিযুক্ত করা হয়েছে আমরা সেটাই করে যাব। তবে এই নিয়োগ ঘিরে দুর্নীতির অভিযোগ এনে দুপুরে অ্যাটর্নি কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন নিয়োগ বঞ্চিত বিএনপিপন্থী আইনজীবীদের একাংশ। তাদের দাবি, অর্থের বিনিময়ে আইন কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। যখন বেগম খালেদা জিয়ার আদর্শ ধারণ করে নেতাকর্মীরা, যখন জিয়াউর রহমানের আদর্শ নেতাকর্মীরা বঞ্চিত হয়, তাদেরকে নির্যাতন করা হয়, মামলা খায়, তাদেরকে বাদ দিয়ে 4 কোটি টাকার লেনদেনের মাধ্যমে আমরা দেখতে পেয়েছি অ্যাটর্নি জেনারেল অফিসে 80% মতো ফেসিস্ট, সুবিধাবাদী এবং সকল সুপ্তগুপ্ত এরা দুর্নীতিবাজও আছে। তবে নিয়োগ প্রক্রিয়ার বিষয়েও কথা বলেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল। বলেন, আইন কর্মকর্তা নিয়োগ দেওয়ার এখতিয়ার রাষ্ট্রপতির। বাংলাদেশের মানুষ দেখতে চায় যে কোনো প্রতিষ্ঠানে যখন কোনো নিয়োগ হোক না কেন, সেই নিয়োগের ভিত্তিটা হচ্ছে সততা, তার কর্মদক্ষতা এবং তার একটা ন্যাশনালিস্টিক স্পিরিট এবং দেশপ্রেম। আমার মনে হয় এই নিয়োগের মাধ্যমে সরকার এবং রাষ্ট্রপতি সরকার নিয়োগ যে দিয়েছেন, নিশ্চয়ই সরকার এগুলো বিষয় বিবেচনা করেছেন। দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে সোচ্চার থাকতে আইন কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান অ্যাটর্নি জেনারেল। রাব্বি হোসেন, যমুনা নিউজ, ঢাকা। নতুন গণমাধ্যম কমিশন গঠনের কাজ চলছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। গণমাধ্যম সংস্কার কাজে যেসব প্রতিবেদন ও সুপারিশ রয়েছে সরকার তা বিবেচনা করছে বলেও জানিয়েছেন তিনি। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা জানিয়েছেন। মালিকপক্ষ ও সাংবাদিকদের সাথে আলোচনার মাধ্যমে একটি বেতন কাঠামো তৈরির কাজ চলছে বলেও জানিয়েছেন তথ্যমন্ত্রী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের 64তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা। এতে প্রধান অতিথি তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, বিশিষ্ট জনসহ জ্যেষ্ঠ সাংবাদিকরা। তাদের মতে, সাংবাদিকতাকে গণতন্ত্র ও জনকল্যাণে কাজে লাগাতে চাইলে বুদ্ধিবৃত্তিক কাজ করতে হবে। তারা অনেক সময় বলেন এটা নেই, এই রকমের বাধা আছে, এই রকমের সমস্যা আছে। আমি গ্রহণ করি, সবগুলি গ্রহণ করি। সবকিছু যদি ঠিক থাকতো তাহলে বোধহয় সাংবাদিকের প্রয়োজন থাকতো না। সাংবাদিকতা যদি একটা বুদ্ধিভিত্তিক রাজনৈতিক দায়িত্ব হয়, তাহলে এই প্রশ্নটা আমাদের নিজেদেরকে, সমাজকে করতে হবে। ইউরগেন হাবারম্যাসের গণপরিষদ ধারণাও আজ ইপিস্টেমোলজিক্যাল সংকটে। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, যোগ্যতা সম্পন্ন ও দক্ষ সাংবাদিক ছাড়া রাষ্ট্র বিনির্মাণ সম্ভব নয়। তবে হঠাৎ বনে যাওয়া সাংবাদিকদের প্রতিরোধ করতে হবে। তাদের লেখনী, কলম, সেই কলমের মাধ্যমে দেশের, সমাজের বিশাল পরিবর্তন ঘটাতে পারে যদি সেই সাংবাদিকতা বস্তুনিষ্ঠ হয়, সত্য সংবাদ পরিবেশন করে, হলুদ সাংবাদিকতা না হয়। সমাজ পরিবর্তনে এই লেখনীর বিশাল ভূমিকা। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপনের দৃষ্টিতে অপতথ্য প্রতিরোধী এখন গণমাধ্যমের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। জানান, সাংবাদিকতাকে একটি সুরক্ষিত পেশা হিসেবে দাঁড় করাতে কাজ করছে সরকার। অপতথ্য এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। অনেকেই একমত পোষণ করেন না, কিন্তু এটা আমরা ব্যবস্থাপনার দায়িত্বে থাকতে গিয়ে দেখছি জার্নালিজমটা একটা চ্যালেঞ্জ ছিল, আছে এখনো, কিন্তু তার চেয়ে তো অনেক বেশি জায়গা দখল করে ফেলেছে অপতথ্যের চ্যালেঞ্জ, ব্যক্তিগত তথ্যের চ্যালেঞ্জ, এবং এটাকে কমব্যাট করাটা। এবং সেই কারণে আমরা চেষ্টা করছি এই ক্ষেত্রে আধুনিক জ্ঞান, কৌশল, পদ্ধতি, প্রযুক্তি এর একটা সম্মিলিত ব্যবহার কিভাবে করতে পারি। মন্ত্রী আরও জানান, গণমাধ্যম কমিশন প্রণয়নে অংশীজনদের সাথে কথা বলে এবং সংস্কারের জন্য পাওয়া প্রতিবেদন ও সুপারিশ খতিয়ে দেখা হচ্ছে। মালিক ও সাংবাদিক পক্ষের সাথে সম্মিলিত আলোচনা করে নির্দিষ্ট বেতন কাঠামো তৈরির কথাও বলেন তিনি। সাংবাদিকতা পেশাকে একটা ওয়েস্ট বোর্ডের কাঠামোর মধ্যে আনা, তার পেশাকে অর্থনৈতিকভাবে মর্যাদাশীল করা,
মর্যাদার দিক থেকে এটাকে সিকিউর করা, এই কাজগুলি আসলে কখনোই ওইভাবে করা হয় নাই। এই চ্যালেঞ্জটা মোকাবেলা করতে চাইলে সাংবাদিকতার পেশার যে জগতের যে কমিউনিটি, এই তিন পক্ষের একটা সর্বসম্মত সিদ্ধান্ত দরকার। আমরা এই বিষয়ে কাজ করছি। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। চলতি মাসের শেষ সপ্তাহে বাংলাদেশ থেকে মালয়েশিয়া কর্মী নিয়োগ কার্যক্রম শুরু করবে বলে জানিয়েছে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। IOM এর নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত অভিবাসন বিষয়ক বৈশ্বিক চুক্তি বাস্তবায়নে জাতীয় কর্মপরিকল্পনার উদ্বোধনে এমনটাই জানিয়েছেন তিনি। এ সময় প্রবাসী কল্যাণ মন্ত্রী বলেন, নিরাপদ অভিবাসন নিশ্চিত ও প্রবাসীদের জন্য সুযোগ বৃদ্ধিতে কাজ করছে সরকার। 4 দিনের বাংলাদেশ সফরে আছেন IOM এর উপমহাপরিচালক উগোচি ড্যানিয়েলস। সফরের দ্বিতীয় দিনে রাজধানীর হোটেল সোনারগাঁয়ে বৈঠক করেন প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সাথে। এ সময় উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী নুরুল হক নূর, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদি আমিন ও বাংলাদেশে জাতিসংঘের স্থায়ী প্রতিনিধিও। আমরা সামনের দিনগুলোতে ইনশাল্লাহ যেগুলো বিদ্যমান শ্রম বাজার রয়েছে সেখানে আরও বেশি সংখ্যক শ্রমিককে কীভাবে পাঠাতে পারি, যেসব দেশে প্রয়োজন সেখানে লিঙ্গুইস্টিক ট্রেনিংয়ের ব্যবস্থা করতে পারি, যেমন তারা থার্ড একটা ল্যাঙ্গুয়েজে ট্রেনিং পান। পরে নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত অভিবাসন বিষয়ক বৈশ্বিক চুক্তির লক্ষ্য বাস্তবায়নে জাতীয় কর্মপরিকল্পনা 2026 থেকে 30-এর উদ্বোধন করা হয়। বাংলাদেশ ইতিমধ্যে প্রবাসী কল্যাণ, রেমিটেন্সের সর্বোত্তম ব্যবহার, প্রত্যাবর্তন ব্যবস্থাপনা, দক্ষতা উন্নয়ন এবং পুনর্বাসনের মতো ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। তবে এখনও বিভিন্ন ক্ষেত্রে চ্যালেঞ্জ আছে। জাতীয় কর্মপরিকল্পনা প্রণয়নের পুরো প্রক্রিয়ায় বাংলাদেশ সরকারকে সহযোগিতা করতে পেরে আমরা গর্বিত। ভবিষ্যতেও জাতিসংঘের বিভিন্ন সংস্থা এবং উন্নয়ন অংশীদারদের সঙ্গে একযোগে আমরা বাংলাদেশ সরকারের পাশে থাকব। জাতীয় উন্নয়নে অভিবাসনের ইতিবাচক অবদান সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যেতে এবং বাংলাদেশি অভিবাসীদের অধিকার ও মর্যাদা সুরক্ষায়ও জোর দেন বক্তারা। পররাষ্ট্রমন্ত্রী জানান, চলতি মাসের শেষ সপ্তাহেই শুরু হচ্ছে মালয়েশিয়ায় কর্মী নিয়োগ কার্যক্রম। আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি, সরকারের নবায়িত উদ্যোগ এবং মালয়েশিয়া সরকারের সঙ্গে সফল আলোচনার ফলে দীর্ঘ বিরতির পর চলতি মাসের শেষ সপ্তাহ থেকে মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগ পুনরায় শুরু হওয়ার প্রত্যাশা রয়েছে। পাসপোর্ট রিনিউয়াল কিংবা দূতাবাসে কাঙ্ক্ষিত সেবার একটু প্রত্যাশা অনুযায়ী না পাওয়া, আমাদের এখানে আসার সময় এয়ারপোর্টে একটু ভোগান্তি, আশা করি প্রবাসী কার্ড চালুর মধ্যে দিয়ে এক্ষেত্রে আমরা একটা অগ্রগতি সাধন করতে পারবো। বাংলাদেশ নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত অভিবাসনের প্রতি দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা আমাদের অভিবাসন ব্যবস্থাকে আরও উন্নত করতে কাজ করছি। আন্তর্জাতিক অভিবাসন পর্যালোচনা ফোরামে বাংলাদেশের সক্রিয় অংশগ্রহণ সেই প্রতিশ্রুতিরই বহিঃপ্রকাশ। আন্তর্জাতিক সংস্থাগুলো রোহিঙ্গা প্রত্যাবাসন ও নিরাপদ অভিবাসন নিশ্চিতে বাংলাদেশের সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা দিয়ে যাওয়ার আশ্বাস দেয়। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। ইন্দোনেশিয়ার মাদুরা দ্বীপের কাছে একটি ফেরিতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। এ সময় প্রাণ হারিয়েছেন অন্তত 5 জন। অনুসন্ধান ও উদ্ধারকারী সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে, নিখোঁজ রয়েছেন অন্তত 41 জন। সংস্থাটির রবিবারের তথ্য অনুযায়ী এই ফেরিটিতে মোট 271 জন যাত্রী ও ক্রু ছিলেন। তাদের মধ্যে 225 জনকে উদ্ধার করা হয়েছে। এখনও উদ্ধার অভিযান চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ফেরিটি পূর্ব জাভা প্রদেশের সুরাবায়া থেকে দক্ষিণ সুলাওয়েসির মাকাসকার শহরের দিকে যাচ্ছিল। তবে কিভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাত তা এখনও জানা যায়নি। ফ্রান্স জাতীয় দলের কোচ হিসেবে জিনেদিন জিদানের অভিষেক ঘিরে তৈরি হয়েছে তুমুল উন্মাদনা। দেশের মাটিতে তার প্রথম ম্যাচের সব টিকিট বিক্রি হয়ে গেছে একদিনেরও কম সময়ে। আগামী 2 অক্টোবর উয়েফা নেশনস লিগে ইতালির বিপক্ষে প্যারিসের ঐতিহাসিক স্তাদ দা ফ্রান্সে খেলবে ফ্রান্স। 80,000 দর্শক ধারণ ক্ষমতার স্টেডিয়ামের একটি টিকিটও আর অবশিষ্ট নেই। এর আগে 25 সেপ্টেম্বর তুরস্ক এবং 28 সেপ্টেম্বর বেলজিয়ামের মাঠে 2টি অ্যাওয়ে ম্যাচ দিয়ে শুরু হবে জিনেদানের ফ্রান্স পর্বের কোচিং অধ্যায়। আর ঘরের মাঠে তাকে স্বাগত জানাতে প্রস্তুত থাকছে কানায় কানায় পূর্ণ গ্যালারি। দর্শক, এই ছিল রাতের বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।